আমি আজকের অনুষ্ঠানের সভাপতি কাছ থেকে আমরা সংক্ষিপ্তভাবে কিছু কথা শুনব। আজকে এই স্বপ্নের খেলা সাময়িক পত্রে প্রকাশনার যে দ্বিতীয় সভা, সেই সভার সভাপতি এবং আজকের এই সভাতে উপস্থিত আমাদের এই পত্রিকার সাথে যুক্ত তরুণ বন্ধুরা, এর মধ্যে আছেন সংস্কৃতি প্রেমী ও বেতার উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক বাবু। আজ 26শে বৈশাখ, গতকাল 25শে বৈশাখ রবীন্দ্রনাথের 159তম জন্মদিন আমরা পালন করে গেলাম। গতবার যখন ডক্টর বি.আর. আম্বেদকর কলেজে এই পত্রিকার প্রথম প্রকাশ, সেই সভাতেই আমার একটু দেরিতে হয়েছে, ঠিক আছে, একটু দেরি হয়েছে ছিলাম, আমার যা বলার আমি তা বলেছি। এখন মুশকিল হচ্ছে স্বপ্নের খেলা নামটা এত সুন্দর, অনেক কিছুর উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে। 144 তারিখ স্বপ্নের উপরে এখন কেউ আটকাতে পারছে। এটা প্রাকৃতিক অবস্থা, আপনি হতেই পারবেন স্বপ্ন দেয়, তো সেইখানে হানাদারি করা যায়। সেই হানাদারি মর্মান্তিক। আমাদের এই দেশে আমি যাদের খুব ছোটবেলায় চলে যেতে দেখেছি, অসাধারণ ভাবে কবি সুকান্ত ভট্টাচার্যের নাম আমরা সবাই জানি, ক্ষয়রোগাক্রান্ত হয়ে তিনি, আর ঢাকা শহর বোমবার্ড করে মেরে দেওয়া হয়েছে। খুব ভালো জিনিস, খুবই ভালো। এর 21-22 বছর উগ্র দেশপ্রেমিকদের হাতে তার মৃত্যু। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, সেই অবস্থাতে কি ভূমিকা হবে বুদ্ধিজীবী মানুষের, এই যখন প্রশ্ন, সেই সময় তিনি প্রগতিশীলের তরুণ ছিলেন, সহ্য করতে পারেন তাদের মেরে দেওয়া। সেজন্য স্বপ্নেও ওপরেও হানাদারি করা হয় অনেক সময়। এবং আমাদের এখানে প্রকাশনার যে স্বাধীনতা, মানুষের একটা সেন্সার বোর্ড আছে, বটে যাচ্ছে, যেখানে এইসব ছাপা হয়, ছাপা কারণ নিজস্ব কিছু নিয়ম কানুন, তারা 3টে কপি রাখে 3 জায়গাতে, তো পাঠাতেই হয়, তারপর আর কোথায় পাঠানো যাবে, এটা ছাড়পত্রের ব্যাপার। সেজন্য অনেক গল্পের ভূতের ভবিষ্যৎ কেমন করে আটকে গেছে আমরা জানি।
এরকম অনেক লেখায় যাদের পছন্দ না হয় তারা বাতিল করে। এটা ঠিক না। যে কোনো চিন্তা ভাবনা আমরা মত প্রকাশের স্বাধীনতার পক্ষে। এবার মত প্রকাশ হলে পরে তার বিরুদ্ধে কিছু মতটাকে বন্ধ করে না দিয়ে, পুড়িয়ে না দিয়ে, নষ্ট করে না দিয়ে তার বিপক্ষে কি বলবার আছে সেটা একটা ছেড়ে দেবে, অসুবিধা নেই। সেটাই হওয়া উচিত। বাদে বাদে জায়তের সত্য, বাদ প্রতিবাদের ভেতর থেকে আস্তে আস্তে সত্যের জন্ম। তো সত্যটাকে মানুষ খুব ভালো করে বুঝতে পারবে। আলাপ আলোচনা একজনের মাথা থেকে একটা কিছু বার হলো, সেটা যে চরম সত্য নাম পরীক্ষা নিরীক্ষা, আলাপ আলোচনা, তর্ক বিতর্ক তার মধ্যে বেশ সত্য পেয়েছে। আমরা যারা এলাকার তরুণ তরুণী, কাব্য কবিতা ভালোবাসি, গল্প ভালোবাসি, তারা আমাদেরকে ওর চোখে দেখবে, আমাদের দেখার দরকার নেই। আমরা আমাদের স্বতঃস্ফূর্ততার উপরে দাঁড়িয়ে আমাদের যে গভীর অনুভব, আজকে দুনিয়া চারিপাশ আমাদের ভেতরে যে প্রতিফলন ফেলছে, তার উপরে আমার নিজের সত্তাকে জড়িয়ে একসাথে যে অনুভব, গভীরভাবে আমাদের যে বোধ, সেটা যেমন করে সারা দেয়, সেটাকে যতখানি সম্ভব নান্দনিক কায়দায় সুন্দর করে সেটাকে পরিবেশন। তো বর্তমানে প্রথম সংখ্যা ভালো হয়েছিল। আমি নিজেও একটা লিখেছিলাম, হ্যাঁ মনে হয় এটা লেখা হয়েছিল। এবারে লেখাগুলো তো আমি এখনো দেখিনি, এখানে অপেক্ষা করছি আমাদের। আমরা আনন্দিত হব এটা দেখি। আর আমাদেরকে প্রকাশ করি, রবীন্দ্রনাথের নতুন দিনের যে তার যে জন্মদিনের বিশেষ করে যে গানটা খুব বেশি গাওয়া হয়, কালকে আমাদের ওইখানে যে মঞ্চ, ওই মঞ্চে এক ছাত্রী খুব সুন্দর কোলাজের মতো করে গান পরিবেশন করে, রবীন্দ্রনাথের দু তিনটি গান একসাথে করে পরিবেশন, নাচে, খুব ভালো লাগছিল। সে রিক্ততার বক্ষ বেদি অপরাধে বলে উন্মোচন। চারিপাশে এত হতাশ, এত যন্ত্রণা, বিশেষ করে তারুণ্যের ওপরে যে চাপ পড়েছে, এবং এর গভীর খুঁজতে গেলে পরে অর্থনৈতিক গভীরে খুঁজতে হবে। দেশের সুবিকাশের সাথে আমাদের কর্মসংস্থান, কাজকর্ম, এসবের একটা গভীর সম্পর্ক রয়েছে। সেইটা যথাযথভাবে না হলে যে অবস্থা হয়, ঠিক সেই অবস্থার ভেতর দিয়ে আমাদের দেশ অতিক্রম করছে। তবে এই জিনিস খুব বেশি দিন চলে, এমন ঘটনা সব ঘটছে।
এটার রাস্তা অনেক অনেক দূর পাড়ি দেখ এবং এখান থেকে সমাজ সুন্দর কিছু পাঠ, শিক্ষা পাঠ, যেখান থেকে সেই অতীতের লেখকদের আমরা দেখেছি যারা সমাজকে গড়ে তোলার জন্য তাদের কি মানে আপ্রাণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কলমের ভিতর দিয়েই তারা কিন্তু প্রকাশ করেছে এবং সমাজকে সংশোধন করার চেষ্টা করেছে। সেটা যেন আমাদের এখান থেকে সেই ধারাটাকে বজায় রেখে যেন চলতে পারে। আর আমাকে সমীরণদা যে কথাটা বলেছে কবিতা আবৃত্তি করার জন্য, পাঠ করার জন্য, আমি এখানে যেটা ওদের কাজ ও আছে আমাদের একটা লেখা যেটা খুশি তুমি একটু হাতের কাছে তুলে দিয়েছি। আচ্ছা, এছাড়া আমার কাছে এখন আপাতত নেই। এখানে যে কবিতাটা দিয়েছি সেটা পুলওয়ামার যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, তখন শুধু ভারতবর্ষ গর্জে ওঠেনি, তখন রাষ্ট্রপুঞ্জও গর্জে উঠেছিল। এবং সেই ক্ষেত্রে এই আন্দোলনটা মানে রাষ্ট্রপুঞ্জ তথা ভারতবর্ষের যে আন্দোলনটা ছিল সেটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়। এবং এই কবিতাটাকেও সেইভাবে আমি উঠিয়ে ধরার চেষ্টা করেছিলাম, কতটা সার্থক হয়েছে জানি না। আর এখানে কবিতাটার নাম দিয়েছি আমি প্রতিশোধ। আর কত সহনশীলতা, আর কত সহানুভূতির বিচার, আর কত রক্তের দলা পতাকায় মুড়ে দেবে, আর কত অশ্রু ঝরবে মায়ের কপল বেয়ে। হে ভারত, জেগে ওঠো, সময় এসেছে। রক্তের দাগ মুছে ছিঁড়ে দাও সীমান্ত পারের নেকড়ের টুপি, চূর্ণ করো সন্ত্রাসের ছুরিখানা। হে ভারত, তুমি দাবানল হয়ে ফেটে পড়ো, মহাকাল হয়ে জেগে ওঠো, দিকে দিকে গর্জে উঠুক তোমার আকাশ ভেদি হুঙ্কার। কম্পিত হোক পৃথিবী, জানুক তুমি হাসতেও জানো, ভালোবাসতেও জানো, প্রতিশোধ নিতেও জানো। আমার সর্বনাশের ড্রাগস, আমি শেষ হয়েও বেঁচে আছি, বাস্তব জেনেও বুক চাপা পার নয়। হাসি মুখে দিন গুনছি, বিদায় একটু একটু করে। জানি না কবে শুরু হয়েছিল, মনে পড়ে না কিভাবে হয়েছিল। আচ্ছা মনে আছে যেদিন কিনা বন্ধুর ডাকে সাড়া দিতে দিয়ে শুকেছিলাম মিষ্টি মিষ্টি গন্ধওয়ালা পাউডারগুলো নাশিটা বহর করে। সেদিনই হয়তো গিলতে শুরু করেছিল সর্বনাশের ড্রাগস, মৃত্যু করে মনে অজান্তে জীবন দেওয়ার। আমার সুর ভুলি পাই আমি পাই রে তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাড়ি। বাতাস বহে মরি মরি আর বেঁধে রে দড়ি। বাতাস বহে মরি মরি আর বেঁধে রে দড়ি। এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বাড়ি। তোমার সাথে গানের খেলা, দূরের খেলা ছিল বেদনা
আমার বাঁশি বাজাবে গো, আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার এবং কিছু কিছু লেখা, কিছু কবিতা যেটা মন ছুঁয়ে গেছে, হয়তো সারা জীবন অনুভূতির মধ্যে থেকে যাবে। প্রসেনজিতের লেখাটা শুনছিলাম, সমাজের ভিতরে যে কি গভীর বার্তা এবং আমাদের কি কি করণীয় এবং আগামী প্রজন্মের জন্য, আগামী ভবিষ্যতের জন্য সমাজটাকে কিভাবে এগিয়ে নিয়ে যায়, কিভাবে গড়া যায়, ওর লেখনীর মধ্যে আমি স্পষ্ট অনুভব করলাম। এবং তার সঙ্গে সঙ্গে তেহট্ট থেকে যে ভাইটি এসেছে, আজকে সত্যি ড্রাগসের নেশা আমাদের সমাজকে কলুষিত করেছে, যুব সমাজকে একদম ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। কত ভালো ভালো ছেলে, পড়াশোনায় ভালো, সুশিক্ষিত, কিন্তু তারা হয়তো আজকে ড্রাগসের নেশার মধ্যে চলে গিয়ে আজকে তারা শেষ হয়ে যেতে বসেছে, নষ্ট হয়ে যেতে বসেছে। কেউ কেউ দুর্ঘটনাতে প্রাণও হারিয়ে ফেলছে এই ড্রাগস নিতে নিয়ে, এবং ছোটোখাটো ভুলবশত চুরিও করে বসছে নেশার তাড়নায়। তো সমাজের বুকে বিশ্বজিৎ বলছিল যে আমাদেরকে কিছু দিতে হবে তাদের। আমি রক্তদান আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন জড়িত, তো রক্তদান আন্দোলনে আমি দেখেছি, কিছু মনে করবেন না কেউ, এই ড্রাগস নেশার সঙ্গে জড়িত যারা এবং সমাজের রাফ অ্যান্ড টাফ ছেলেদের যখন আমি বুঝিয়েছি রক্তদানের মর্মবস্তুটা কি, আমি দেখেছি তারা সব সময় এগিয়ে এসেছে। এবং যখন কোনো কিছু বিষয়বস্তু আমরা যদি তাদের দরজায় গিয়ে গভীরভাবে কড়া নাড়তে পারি, তাদেরকে বোঝাতে পারি, আমার মনে হয় যে তারা সমাজে সুস্থভাবে, স্বাভাবিকভাবে ফিরে আসবে। এবং সেই সঙ্গে প্রত্যেককে অনুরোধ করব যে চরম অসহিষ্ণুতার কথা আলোচনা চলছিল, অসহিষ্ণুতা আমাদের সমাজে সত্যি সত্যি প্রবেশ করেছে, সে অসহিষ্ণুতা দূর হবে। বুলেটের থেকে পেনের কালি, কলমের কালি বৃহৎ শক্তিশালী, এবং এই অসহিষ্ণুতাকে দূর করবার জন্য আমাদের যারা ভারতবর্ষ তথা সারা বিশ্বের যারা লেখক আছে, তারা এই বুলেটকে প্রতিহত করছে তাদের কলম ধরার মাধ্যমে, এবং কলম ধরেই তারা আগামী দিনে এই সমাজটাকে আরও প্রগতির পথে নিয়ে যাবে। খুব দুঃখ হয় যখন দেখি সুকান্ত ভট্টাচার্যের মূর্তি ভেঙে মাটিতে মিশিয়ে দেওয়া হয়, তখন খুব কষ্ট হয় ভাবতে যে আমাদের সংস্কৃতি আজকে কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা হয়তো এর প্রতিবাদ করতে বা খবরটাও রাখতে ভুলি না। খুব সমূহ বিপদ, সেই বিপদ কাটিয়ে সমীরন্দা বলছিল যে কুয়াশার পরে সূর্য উঠবে এবং আলো ফুটে উঠবে, সেই আশা অবশ্যই রাখি। তার সঙ্গে সঙ্গে একটি কথা বলবো সবাইকে, যে আমরা বেতায়ের পরিবেশের ওপর, পরিবেশের ভারসাম্য এবং বেতায়ের গর্ব, বেতাই চাঁদ বিলটাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছে। আপনাদের কাছে অনুরোধ, বেতায়ের জল নিকাশনী ব্যবস্থা থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে বেতায়ের বাস্তুতন্ত্র নির্ভর করছে এই চাঁদ বিলের ওপর। আপনারা আগামী দিনে লড়াই করবেন। অনেকে ভাবেন হয়তো ওখানে শুধু কতিপয় কিছু লোক যারা মাছ ধরে খায় তারা হালদার, না, তারা বহু অংশের মানুষ, নমশূদ্র আছে, হালদার আছে, সব ধরনের অংশের মানুষ ওখানে মাছ চাষ করে। কৃষকরা বিল থেকে জল নেয়, জল নিয়ে চাষের কাজে যুক্ত আছে, অনেকে গরু চড়াতে যায়, ঘাস কেটে নিয়ে বাড়ি যায়। এরকম অনেক সাধারণ দরিদ্র মানুষের ওখানে রুটি রুজির সংগ্রাম চলছে। আর ওই রুটি রুজির সংগ্রামে কিছু মানুষ আছে লাথি মারতে চাইছে, ওই বিলটাকে ধ্বংস করতে চাইছে। তারা নিজেদের সভাপতি এবং উপস্থিত সকল সাহিত্য প্রেমী, মার্জনা চাইছি, আমি কিন্তু বক্তা হিসেবে একেবারে বেমানা রয়েছি, বলতে পারি না। লিখতে বললে বেশ কিছুটা ভালো লিখতে পারি, তার জন্য বলবো। কবিতা সম্পর্কে আলোচনা করতে গেলে একটু প্রস্তুতিও লাগে। আর স্বপ্নের খেলা পত্রিকার আমন্ত্রণে এসেছি। প্রথমে যখন ভাই বিশ্বজিৎ সরকার আমন্ত্রণ জানিয়েছিল আমাকে কয়েকদিন আগে, ভেবেছিলাম এত গরমের মধ্যে করে যাব।
তারপরে একটু ভয় পাই আরও একটা বিষয়, যখন দেখলাম যে কিছু সমাবেশ সত্যি সত্যি সে জায়গাগুলো একটু ভয় পাই। কিন্তু এখানে এসে যখন দেখলাম বেশ অল্প কয়েকজন, সাহসটা বাড়লো আর মনে হলো যে না এখানে একটু ভালো কিছু হবে। সত্যি বলছি, পাশাপাশি যে মানুষটা পাশে বসে আছেন শ্রদ্ধেয় অনন্ত সেনের মহাশয়, তাকে যখন দেখলাম এখানে ভাবলাম যে আমাদের এই অহেতুক ভয়টা রৌদ্রকে এটা বোধহয় খুব বাজে হচ্ছিল। তিনি যদি এই বয়সে এখানে আসতে পারেন আমাদের তো মানে বলাই উচিত না। আর আমি ওনার বক্তব্য শুনতে শুনতে কতগুলো বিষয় ভাবছিলাম। আজ থেকে প্রায় 20 বছর আগে ফরিদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে 99 সালে নজরুল জন্ম শত বছর ছিল, সেই অনুষ্ঠানে উনি বক্তব্য রাখছিলেন। দীর্ঘ প্রায় 45 মিনিট বক্তব্য রেখেছিলেন। আমি সম্পূর্ণটাই শুনেছিলাম, নজরুলের ছেলেবেলা থেকে একদম বিদ্রোহী নজরুল কীভাবে তৈরি হলেন, মানে অসম্ভব ভালো একটা আলোচনা ছিল। আমি শুনেছিলাম, সেই বক্তব্য থেকে আবার চলে যাচ্ছিলাম ওনার কথা শুনতে শুনতে। খুব ভালো বলেন, কিছু পড়াশুনো, আজকেও সেই রকম একটা পরিবেশ পাচ্ছিলাম। এটা একটা ভালো বিষয়, আমার কাছে ভালো লাগা, ভালো প্রাপ্তি। আর কবিতা নিয়ে বলতে উনি বলছিলেন স্বপ্নের উপরে কেউ এখনো নিষেধাজ্ঞা করতে পারেন। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক অরুণ চট্টোপাধ্যায়ের কাছে একদিন শুনছিলাম একটা গ্রিক নাটক, সম্ভবত সফোক্লিস বলে কোনো একজনের একটা নাটক। রাজা হুকুম দিয়েছিলেন কাল থেকে সমস্ত মানুষের স্বপ্ন দেখা নিষেধ। আমি সেই নাটকের সংলাপগুলো বলতে পারবো না, স্যার আপনি বলতে পারতেন অরুণ চট্টোপাধ্যায়। আমি তার কাছে মাঝে মাঝে যাই, কথা শুনি, তার কথা শুনছিলাম, সেই কথাটাই ভাবছিলাম। আবার এটাও ভাবছিলাম নামকরণ পত্রিকার অসাধারণ একটা নামকরণ। সত্যি আমাদের স্বপ্ন দেখার শেষ নেই, আমাদের স্বপ্ন দেখার উপরে নিষেধাজ্ঞা জারি করলেও আমরা সেটা শুনবো না, মানব। জীবনানন্দ দাশ কবিতায় বলেছিলেন, বোধ কবিতায়, স্বপ্ন নয় শান্তি নয়, মাথার ভিতর কোনো এক বোধ কাজ করে। আমাদের সেই বোধ, যে বোধ থেকে আমরা কবিতা লিখি, যে বোধ থেকে আমরা কবিতা লেখার জন্য তাড়িত হই, সেই স্বপ্ন আবুল কালাম আজাদ প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি বলেছিলেন যে মানুষের স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয়। তা আমাদের স্বপ্ন এটাই, আমরা সাহিত্য পড়ি, আমরা পত্র পত্রিকা পড়ি, আমাদেরকে ঘুমোতে দেয়। আপনারা সকলেই অবহিত আছেন, কম বেশি সকলেই জানেন চারিপাশের পরিবেশটা কীভাবে উত্তপ্ত, শুধুমাত্র রৌদ্রের জন্য নয়, এক অসুমিষ্ট পরিবেশ তৈরি হয়েছে। সকলেই জানি, সকলেই অনুভব করতে পারছি, সকলেই বুঝতে পারছি আমরা খুব বাজে একটা জায়গায় চলে যাচ্ছি দিনে দিনে। কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে, কিন্তু আমাদেরকে প্রতিবাদ করতেই হবে, আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে। না হলে হয়তো আমি ভালো থাকছি, আমি ভালো থাকার আশায় ভাবছি, আগামী দিনে কিন্তু আমার ভবিষ্যৎ পর্যন্ত ভালো থাকবে না। সেই দায়টা কিন্তু আমার ঘাড়ে, আপনার ঘাড়ে বহন করতে হবেই হবে। তখন আপনি নিজেকে কিন্তু ভবিষ্যতে ক্ষমা করতে পারবেন। আগামী দিনে যে পরিবেশটা আমরা তৈরি হতে দিচ্ছি, এখন সময় আছে। আমি অনুভব করি এই পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য এক একটা স্বপ্নের ধারা সাহিত্য পত্রিকা যথেষ্ট। বিভিন্ন অঞ্চলে যদি এরকম এক একটা করে সাহিত্য স্বপ্নের ধারা পত্রিকা বেরোয়, তার মাধ্যমে ওই সমস্ত খারাপ দিকগুলো অনেকটাই কেটে যায়। এর প্রভাব হচ্ছে এতটাই, আমরা বিশ্বাস করি। আমরা চাইব পাশাপাশি আপনারা সকলে যারা এখানে যুক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন এর সঙ্গে, তারা সকলে পত্রিকাটিকে বাঁচিয়ে রাখবেন। বেতায় অঞ্চল থেকে দীর্ঘদিন আমরা শুনিনি কোনো ভালো সাহিত্য পত্রিকা হয়েছে। দীর্ঘ বছর আমরা পত্রিকার সঙ্গে যুক্ত থাকা হবে, কিন্তু 2 বছর ধরে শুনছি পত্রিকাটি হচ্ছে। আমি গতবারও এসেছিলাম, এবারও এলাম, আশা রাখি পরের বারও আসবো এবং আপনাদের সকলকে দেখতে পাবো। সকলকে আপনারা চাইবো যে আপনারা আরও সকলকে এর সঙ্গে যুক্ত করুন। যত বেশি মানুষ স্বপ্নের খেলার সঙ্গে যুক্ত হবেন, যত বেশি মানুষ স্বপ্নটাকে জাগিয়ে রাখবার জন্য, না ঘুমিয়ে আবার স্বপ্ন দেখাবার জন্য এগিয়ে আসবে, তত বেশি সমাজ এগিয়ে যাবে, তত বেশি সমাজ শুদ্ধ হবে, তত বেশি এই অসুস্থ মানুষের পরিবেশটা নষ্ট হবে। আরও একটা কথা বলি, মাস্টারমশাই বলছিলেন যে মানুষ দেখছে, সহ্য করছে। আমারও জীবন মাসে একটা কবিতার লাইন বলে, একটা অপ্রকাশিত কবিতা ছিল যে একদিন নক্ষত্র ঝরে পড়ে, শুধু সহিষ্ণু মানুষকে,
আমাদের এই সহ্য করার যে ক্ষমতাটা আমরা ঠিক সেই জায়গাটা কিন্তু আমরা জেগে থাকি। এবং আমরা কিন্তু ওই নক্ষত্রের ঝরে পড়া থেকে নক্ষত্রের যে আয়ু আছে তার থেকে কিন্তু আমাদের সুনিষ্ঠ মানুষের আয়ু কিন্তু কোনোদিন কম নেই। মানুষ যুগ যুগ প্রথম আদিম অবস্থা থেকে এখনো পর্যন্ত সহ্য করে আসছে। একটু ভেবে দেখুন, শুধু সহ্য করেই যাচ্ছে। তো এই সহ্য করাটা বোধহয় দেওয়ালের দিক থেকে জায়গা মতো করতে যাচ্ছে। মানে একটা সময় যখন আমরা অসহায় ছিলাম, প্রকৃতির উপরে নির্ভর করে থাকতে হতো, তখন ধর্মের আমরা আশ্রয় নিয়েছি। এখন কিন্তু আমরা ধর্মের আশ্রয় চলে যাচ্ছি। কেন? এটা কি অসহায়? কখনোই নয়। এত ক্ষমতাশালী আমরা যে কোনো মুহূর্তে একটা দেশকে ধ্বংস করে দিতে পারি, তাহলে আমাদের কেন ধর্মের আশ্রয় যেতে হবে? কেন ধর্মের জীবিত থাকবে? এই যে পরিবেশগুলো তৈরি হচ্ছে, মানুষকে রাজনৈতিক সচেতন হতেই হবে। আমি রাজনীতি এবং দল দুটোর মধ্যে একটু আলাদা করার কথা বলছি। দল নয়, যে দল করতেই পারে, কিন্তু রাজনৈতিক সচেতনতা, রাজনৈতিক বোধ থাকতে হবে। আমি কাউকে ভোট দেবো, কাউকে নির্বাচিত করবো, পাশাপাশি কেন দেবো, এই প্রশ্নটা থাকা উচিত। এবং আমার মনে হয় সাহিত্য কখনোই রাজনৈতিক বাইরে নয়। সাহিত্য কিন্তু রাজনীতিকে মানুষকে রাজনৈতিক পাঠ দেয়, রাজনৈতিকভাবে সচেতন করে। আমার মনে হয় সেই সময়টা এখন খুব জরুরি এবং প্রতিটা সাহিত্য পত্রিকাকে সেই পাঠ দেওয়ার জায়গায় থেকে আসতে হবে। পাশাপাশি বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে বুঝল যে আমাদের কবিতা বিষয়ে আলোচনা করতে বলা হয়েছিল। কবিতা বিষয়ে আলোচনা করতে গেলে সত্যি একটু প্রস্তুতি দরকার। আমি বুঝতে পারছি না ঠিক কোন বিষয়টা বলবো, তবে একটু সামান্য বলি। মানে আমার নিজের ব্যক্তিগত অনুভবটা শুধু বলছি, আশা করি সকলের সাথে সেটা মিলেও যাবে। কবিতা হচ্ছে আমার কাছে সেই জিনিস যেটা আমাকে ঘুমোতে দেয় না। আমি যতক্ষণ না লিখতে পারি, যেটা ভাবি, ততক্ষণ পর্যন্ত ঘুমোতে পারি। এবং আমি লিখে ফেলার পরে যখন মনে হয় একটু বাঁচলাম, কবিতাটা লিখে শান্তি পেলাম, তারপরেই আবারও মনে হয় আর একটা যন্ত্রণা পাচ্ছি। এবং ওই যন্ত্রণাটা পাওয়ার জন্য আমি বসে থাকি, কখন যন্ত্রণা পাচ্ছি। আর একটা কথা বলি, কবিতা লেখার জন্য আমি কেউ ভাববেন না একটা জ্ঞান। কবিতা লেখার জন্য জোর করে কলম বুঝতে পারি। শুধুমাত্র নিজের অনুভবটা, নিজের অনুভূতিটা দেখাটাই লিখব। কবিতা, বিশ্ব কবিতা এই মুহূর্তে আপনারা বাংলা সাহিত্য পত্রিকা পড়ছেন, পাশাপাশি বিশ্ব কবিতা পড়তে হবে। বিশ্ব কবিতা এমন একটা জায়গায় চলে এসেছে, মানুষ সচরাচর যা দেখছে এত সহজ সরল হয়েছে, কিন্তু প্রতিটা কথায় গভীর ব্যঞ্জন, গভীরতা। শুধুমাত্র আমি যা দেখছি শুধু সেইটা যদি লিখি এবং সেই দেখাটা যদি অন্যকে অন্যভাবে দেখাতে পারি, সেখানে কবিতার গভীরতা আসবে। এইটা হচ্ছে কবিতার একটা জায়গায় মূলগত জায়গা। আপনারা সহজ সরলভাবে লিখুন, যে যেরকমভাবে দেখছেন জীবনকে, জীবন বোধটাই একটা বিরাট বড় কবিতা। আজকে একটু আগে একজনের কবিতা করছিলাম, ফেসবুকে করছিলাম, জীবন বোধের কবিতা। মানুষ কীভাবে ছিপের মতো আটকে আছে, ছিপ ধরে কেউ টানছে আর সে পুকুরের জলের মধ্যে ছটপট ছটপট ছটপট। আমরা কিন্তু তাই অসহায়ভাবে ছটপট ছটপট করছি, আর আমাদেরকে ছিপকে তোলার চেষ্টা করছে। মারাত্মক এক জীবন। দেখুন কি সুন্দর একটা সহজ সরল একটা উদ্ধৃতিযোগ্য লাগে। ভেবে দেখুন তো কত জটিল, কত গভীর এই কথাগুলো। আমার মনে হয় কবিতা এইরকমই পাওয়া উচিত, খুব সহজ এবং সরল। অযথা জটিল কখনোই দরকার নেই, কোনো কবিতাতে এই জটিলতার দরকার নেই, সহজ সরলভাবে লিখুন। সব শেষে আমি একদম শেষ মুহূর্ত একটা কথা বলবো, আমরা দর্পণ মুখের প্রতি সাহিত্য পত্রিকা করে দীর্ঘ 16 বছর ধরে আমাদের পত্রিকা ফরিদপুর থেকে প্রকাশিত হচ্ছে। আমরা এই বছরই সম্ভবত রমজান মাসটা শেষ হয়ে গেলে তারপরে আমরা একটা অনুষ্ঠান করব, কবিতার ওয়ার্কশপ। মানে কবিতা লেখা তো শেখানো যায় না, আর অন্যান্য জায়গায় যেমন কম্পিউটার শেখানো যায়, হ্যাঁ অন্যান্য কাজ শেখানো যায়, কবিতা তো শেখানো যায় না। কবিতা তো নিজে থেকেই আসে সেই বোধটা। কিন্তু আমরা একটা আয়োজন করছি, সেখানে হচ্ছে কবিতা লিখতে গেলে তার কিছু ব্যাকরণ জানা দরকার। অর্থাৎ আমি লিখতে কীভাবে ভালোভাবে পারবো, সেই লেখার জায়গাটা আরও ভালো করে উত্তীর্ণ কীভাবে হবে, সেই জায়গাটা আমরা নিয়ে যেতে চাইছি। আমাদের মধ্যে 3 জন এই মুহূর্তে বাংলার প্রতিষ্ঠিত কবি সেই ওয়ার্কশপে থাকবেন, তারা সেই ওয়ার্কশপটা করাবেন। মূলত তাদের ইচ্ছে, এখন অরুণ চট্টোপাধ্যায় দেশে লেখেন প্রায়ই, পার্থপ্রতিম বিশ্বাস দেশে প্রায়ই লেখেন, এবং
আনন্দবাজার থেকে, সিগারেট থেকে তার দুটো বই প্রকাশিত হয়েছে। আর একজন হচ্ছে অভিজিৎ রায়, উনিও দেশের। তিনজনকে আমরা পাচ্ছি। আপনাদের মধ্যে থেকে যারা সত্যি সত্যি মানে সিরিয়াসলি যারা নিতে চাইছেন কবিতাটাকে, তারা স্বাগত। কিন্তু আমাদের শর্ত একটাই, ওই ওয়ার্কশপে গিয়ে আমরা 3টে স্লটে ভাগ করছি কবিতা ওয়ার্কশপে। প্রথম 2 ঘন্টা হয়তো 9টা থেকে 11টা, তারপরে কিছুটা ব্রেক থাকবে, টিফিন, তারপরে 12টা থেকে হয়তো 2টো পর্যন্ত, তারপরে আবার মধ্যাহ্ন ভোজন থাকবে, তারপর আবার হয়তো শেষ 2 ঘন্টা। সেখানে কিছু কাগজপত্র দেওয়া হবে, অন্যান্য জিনিসপত্র, খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থাপনা থাকবে। আমরা 200 টাকা করে মাথা পিছু ধরে রেখেছি। যারা সত্যি সত্যি সিরিয়াস রাখেন, মোবাইলটাকে যদি কেউ ইনঅ্যাক্টিভ রাখতে পারেন ওই যতক্ষণ চলবে ওয়ার্কশপ, মানে আপনার জন্য কেউ অসন্তুষ্ট হবেন এবং তার ক্ষতি হবে, সেটা যদি না হয় তবে আপনারা আসতে পারেন, যোগাযোগ করবেন, বিশ্বজিৎকে জানানোও হবে বা সমীরণ যাদের সমীরণকে জানানোও হবে। আমাদের ডেটটা খুব তাড়াতাড়ি আমরা ঠিক করছি। আপনারা সকলেই স্বাগত। আশা করি সকলের বক্তব্যে আমি জানি আপনাদের মুগ্ধ করতে পারলাম। প্রথমে বলেছি আমি বক্তা হিসেবে ভালো নই। সকলকে আবার শুভেচ্ছা, অভিনন্দন এবং স্বপ্নের খেলার ভালো হোক, শুভ হোক, এই কামনা করছি। কবিতা সরস্বতী ছোট সরস্বতী কবিতা নিদ্রা, অদ্ভুত এক কচ্ছপীয় নিদ্রায় মাথা, হাত পা, লেজ গুটিয়ে নিয়েছি খোলকে, নিশ্চিন্ত পড়ে আছি বিছানায়। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।